আমি আমার মাকে হাসুরের মাঠেও ক্ষমা করব না, কারণ আমাকে বিক্রি করা হয়েছে। যেন কোনো মা আমার মতো এরকম বিক্রি না করে অল্প বয়সে। আমি স্বামী কি বুঝি না, সংসার কি বুঝি না, বাচ্চা কি বুঝি না, একটার পর একটা বাচ্চা হয়ে যাচ্ছে আমি বুঝি না। তার উপর মায়ের ভুল হলে মায়ের 26 বছরের বড়, তাহলে তো তার সঙ্গে মানসিক শারীরিক কোনো সম্পর্ক আপনার ঠিক হওয়ার কথা না। পরিস্থিতি বা ফ্যামিলির চাপে মেনে নিতে হয়েছে। আপনাকে তাহলে তুলে দিল কেন ওই বুড়ো লোকটার হাতে? আমি এটার জন্য কিন্তু আমি আমার মাকে দায়ী করব, আমার লাইফটা নষ্ট করে দেওয়ার জন্য। হাজবেন্ড যদি ওয়াইফকে সম্মান করে তাহলে পাশাপাশি দেবর বাসুর ননদ ওরা সম্মান করে। আমার হাজবেন্ড আমাকে সম্মান করে নাই, তাই আমি ফ্যামিলিতে কারো কাছে সম্মান পাই নাই। 15 বছর বয়সে 1 সন্তানের মা, 16 বছর বয়সে 2 সন্তানের মা। প্রচুর পেন দিত আমাকে। বাচ্চা কান্না করলে আমার দোষ, বাচ্চার অসুখ হলে আমার দোষ, খাওয়ার একটু লবণ বেশি হলে মায়ের। এমন অনেক সময় হয়েছে কি একটু তেল বেশি হয়েছে, তেলের পুরো বোতলটাই নিয়ে আমার ভাতের ভিতরে ঢেলে দিত। তোর যদি খেতে ইচ্ছা হয় ভাতের ভিতর দিয়ে তেল গুলা এমনি খা, তরকারিতে দিতে পারবি না। 10 সালে আমি নিজের সুখে আমার খুব আপন, খুব কাছের একজনকে প্রথম যেদিন আমি দেখি, আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি ওদেরকে শারীরিক মেলামেশা করতেছে, এরকম একটা টাইপে দেখে ফেলছি। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ডকে ওকে মায়েরা ফেলাইতেছে, অপমান করতেছে, আমার হাজবেন্ড আরেকজনের সঙ্গে ঘুমাইতেছে, আমি দেখতেছি। আর সমাজ কি বলবে? সমাজ কি বলবে? সবচেয়ে আমি আমার মাকে কখনো ক্ষমা করব না, কারণ আমি লাইফে কোনো বন্ধু বা ভালোবাসা, আন্তরিকতা আমি ওনার কাছ থেকে পাই নাই। আমি পাইছি দামি শাড়ি পাইছি, আমি গহনা পাইছি, আমি দেশ বিদেশ ঘুরছি, কিন্তু ভালোবাসা জিনিসটা ওনার থেকে আমি কোনোদিন পাই নাই। উনি মারা যাওয়ার পরক্ষণে আমার দেবর বাসুররা সবাই মিলে আমার ফ্ল্যাটটা নিয়ে ফেলার জন্য আমার সাথে ষড়যন্ত্র শুরু করেছে। জাস্ট ওনার রুহটা গেছে। আমার তখন ইচ্ছে করতেছিল ওনারা ওই কবর থেকে ওটাই এনে বসায় রাখি, উনি ওই অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাক, বাট উনি বেঁচে থাক। এত অত্যাচার করার পরেও একটা হাজবেন্ড যে কত জরুরি, হ্যাঁ, না আপনি তখন বুঝছেন ব্যাপারটা? উনি মারা যাওয়ার আগে যে 4 মাস খুব বেশি অসুস্থ ছিল, তখন শুধু এটা একটা কথা শুধু বলছিল, সেটা হচ্ছিল যে আমি না তোমার সাথে অনেক অন্যায় করছি, পুতুল কালার বয়সে তোমাকে এনে তোমাকে যে নির্যাতন করছে, তুমি আমারে ক্ষমা না করলে আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা পাবো না। রেখার বিয়ে হয় কত বছর বয়সে? 14 বছর বয়সে। তখন কোন ক্লাসে পড়েন আপনি? মাত্র এসএসসি দিছি। আপনার হাজবেন্ডের বয়স কত? 38, কাবিন নামাতে যেটা লেখা আছে 40 টু 14, তার হচ্ছে 26 বছরের বড়। জি। আপনার চেয়ে বয়সে। জি। তাহলে তো তার সঙ্গে মানসিক শারীরিক কোনো সম্পর্ক আপনার ঠিক হওয়ার কথা না। পরিস্থিতি বা ফ্যামিলির চাপে মেনে নিতে হয়েছে। বা আমার যখন বিয়ে হচ্ছে তখন আমি বিয়ে কি সেটাও বুঝি না। এখনের মেয়েরা যতটুকু মিচুয়েট, আমি গ্রামের মেয়ে হিসাবে আমি বিয়ে মানেই বুঝি না। আপনাকে তাহলে তুলে দিল কেন ওই বুড়ো লোকটার হাতে? আমি এটার জন্য কিন্তু সবসময় আসলে আমি সত্যি বলতে পছন্দ করি। আমি আমার মাকে দায়ী করব আমার লাইফটা নষ্ট করে দেওয়ার জন্য। কারণ যখন জানতে পারছে উনি আগে একবার বিয়ে করে ডিভোর্স হয়েছে, তখন আমার বাবা, আমার মামা, আমার ভাই ওনাকে দিতে চায় নাই। যখন জেনে গেছে যে হ্যাঁ অনেক বেশি টাকা পয়সা ছিল, ঘর বাড়ি ছিল, এগুলো দেখে যখন সবাই মোটামুটি রাজি হয়েছিল, বাট আমার মামা, আমার ভাই কেউ দিতে চায় নাই। কিন্তু এক পর্যায়ে আমার মা বলছে কি যদি ওই ছেলেরে না দাও তাহলে আমি সুইসাইড করবো। কারণ আমার হাজব্যান্ড আমার মাকে লোভ দেখাইছিল যে যদি আপনার মেয়ে আমারে বিয়ে দেন তাহলে আপনার ছেলেরে আমি বিদেশে নিব। ব্যাস? হ্যাঁ, কোরবানি দিয়ে দিল মেয়েরে? কুরবানি দিয়ে। আমি সবসময় ওপেনলি বলি আমাকে বিক্রি করা হয়েছে। আমি বুঝি না হাজবেন্ড কি, সংসার কি। আমার 1% কোনো বিয়ের জীবনে 1% কোনো ধারণা ছিল না। সায়েন্স থেকে এসএসসি খুব মেধাবী স্টুডেন্ট ছিলাম। সংসার কেমন ছিল? সংসার বিয়ে তো হয়ে গেছে। বিয়ের পরে 7-8 দিনের ভিতর জানতে পারছি উনি হার্টে রিং পরানো, যেটা আমার ফ্যামিলি জানতো না বলছে। জানি না ওরা জানতো কিনা, বাট আমি শুনছি। তারপর আমি বিয়ের পরেই শুনছি উনি বিবাহিত, আগে একবার বিয়ে হয়ে ডিভোর্স হয়েছে। যেটা আমার যার মেয়েরা আমাকে বলতো যে আন্টি আঙ্কেল আগের আন্টি। তো আগের আন্টি যখন বলতো তখন আমি বলতাম যে আগের আন্টি বলছে আঙ্কেলের আগের বউ। তো আমি ওনাকে কোয়েশ্চেন করছি 7-8 দিনের দিন বিয়ে, আপনার আগের বউ তখন বলছে আমি আগে একবার বিয়ে করছি, আমার বছর 1.5-এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে।
বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য আমি ডিভোর্স দিয়ে দিছি। আবার কেউ বলছিল মানে ওনার সাথে আমার হাজবেন্ডের মেজো ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া রিলেশন থাকাতে ওই বউ চলে গেছে, যেটা আমি জানছি। ও মাই গড। দেন তো ছোট ছিলাম, শুধু বাবাকে কান্না করে মানে কল করে কান্নাই করতাম, আর কিছু বলার মতো ছিল না। আসলে আমি প্রতিবাদ করব বা ওইরকম বয়সে আমার হয় নাই যে আমি কেন বিয়ে দিলেন, উনি অসুস্থ, ওনার 3টা রিং পরানো ছিল 3 সালে। তো এগুলো আমি কিছু বলি নাই, চুপচাপ হয়ে গেছি। এরপর মনে করেন বিয়ের জীবনটা যেটা গেছে আমার সাথে ওনার সাথে, আমি প্রথম মাসে এই বাচ্চা চলে আসছে। একটা বাচ্চা হয়েছে 5 সালে, আমার বিয়ে হয়েছে 4 সালে মে মাসে। 15 মাস মানে 15 বছর বয়সে আপনি মা? 15 বছর বয়সে 1 সন্তানের মা, 16 বছর বয়সে 2 সন্তানের মা। কি তারপর? মানে 2 ছেলে জমজের মতো, কিন্তু প্রচুর পেন দিত আমাকে। বাচ্চা কান্না করলে আমার দোষ, বাচ্চার অসুখ হলে আমার দোষ, খাওয়ার একটু লবণ বেশি হলে মায়ের। এমন অনেক সময় হয়েছে কি একটু তেল বেশি হয়েছে, তেলের পুরো বোতলটাই নিয়ে মানে আমার ভাতের ভিতরে ঢেলে দিত। তো যদি খেতে ইচ্ছা হয় তো ভাতের ভিতর দিয়ে তেলগুলো এমনি খা, তরকারিতে দিতে পারবি না। তো বয়সটা অনেক কম ছিল, যদি লবণ একটু বেশি হয়তো আমার ভাতের ভিতর বেশি করে লবণ ছিটাই দিত, এগুলো এবার খা। কিন্তু আমার ফ্যামিলিতে একটু লবণ বেশি খাইতো, উনি হার্টের রোগী, উনি লবণ কম খাইতো। আমার শিখতে টাইম লাগবে সেটা উনি কখনো সময় দেয় নাই। বলতে গেলে আমার একটা পুতুল খেলার বয়স ছিল। উনি তো যেমন করছে, যদি আমি যেটা জানি যে মানে হাজবেন্ড যদি ওয়াইফকে সম্মান করে তাহলে পাশাপাশি দেবর বাসুর ননদ ওরা সম্মান করে। আমার হাজবেন্ড আমাকে সম্মান করে নাই, তাই আমি ফ্যামিলিতে কারো কাছে সম্মান পাই নাই। সবার জন্য অনেক 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 আন্তরিকতা দেখাই চেষ্টা করছি, শুধুমাত্র ওদের আন্তরিকতাটা পাওয়ার জন্য, বিনিময়ে কিছু না। সেটাও আমি কোনোদিন পাই নাই আমার লাইফে। সব সময় আমার সাথে একটা ওয়ার্ড ইউজ হয়তো ফকিন্নির মেয়ে। আমি পুরোটা জীবন ফকিন্নির মেয়ে শুনে আসছি। তারপর 2টা বাচ্চা হওয়ার পর 10 সালের দিকে বাচ্চাগুলো একটু একটু স্কুলে যাচ্ছে, এসে উনি অনেক বেশি পরকীয়া জড়িত, মানে অনেক বেশি বলতে গেলে কাজের মেয়ের সাথে রিলেশন। আমার বাসায় যে মেয়েটা মানে আমার হেল্পিং হ্যান্ড ছিল বাচ্চা দেখাশোনা করার জন্য, তো বলতে গেলে তো আমার 2টা বাচ্চা জমজের মতো। তো নিজে চোখে দেখছেন? 10 সালে আমি নিজের সুখে আমার খুব আপন খুব কাছের একজনকে প্রথম যেদিন আমি দেখি, আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি ওদেরকে মানে শারীরিক মেলামেশা করতেছে, এরকম একটা টাইপে দেখে ফেলছি। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ডকে, আমার খুব কাছের একজনের সাথে। খুব কাছের মানে? আসলে ওইটা বলতে চাচ্ছি না। খুব কাছের কেউ ওনার সাথে রিলেশন করে একবারও ভাবে নাই যে মানে আমার ক্ষতি হবে, সেটা ভাবে নাই। তো প্রথম ফার্স্ট আমি ওনাকে আমার খুব কাছের একজনের সাথে আমি ওনাকে দেখে ফেলছি। তখন আমি বুঝে গেছি ওনার প্রথম বউ যাওয়ার কারণ হচ্ছে ঠিকই ওই যে বললো যে ভাইয়ের বউয়ের সাথে রিলেশনের কারণেই চলে গেছে এটা। যাক, উনি আমার কাছে পানি ধরে ক্ষমা চাইছে, আর করবে না। তো প্রথমবার ক্ষমা করে দিছি। এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি সরাসরি দেখে ফেলতাম। রাত্রে আমাকে ঘুমের ওষুধ খাওয়াইছে, আমার পাশে থেকে উঠে অন্য রুমে গিয়ে অন্য রুমের চাবিটা উনি হাতে রাখতো। কাজের মেয়ের সাথে উনি রাত্রে থাকতো। আমি দরজার ভিতরে উঠতে পারতাম না, বাইরে দাঁড়ায় থাকতাম। তো উনি যখন বের হইতো আমি তো কান্না করতাম, প্রচুর কান্না করতাম, কিন্তু ঢাকায় থাকতাম, কিছু বলতাম না, বুবা টাইপের হয়ে গেছে। একসময় এগুলো দেখতে দেখতে আমি মানসিক রোগী হয়ে গেছে, একদম নর্মাল টাইপের হয়ে গেছে। ও মাই গড। মানে তখন শুধু মনে হচ্ছিল যে আমার কাছে কি এমন নাই যেটা ওই মেয়েগুলার কাছে আছে। মানে আমি যাই না, মাঝে বসে আল্লাহকে বলতাম, আল্লাহ আমার কাছে কি এমন নাই যেটার জন্য মানে আমার হাজবেন্ড অন্য কারো কাছে যায়। সত্যি বলতে ওনাকে শুধু অন্য কারো কাছে না যাওয়া থেকে আটকানোর জন্য আমি পার্লারে যাওয়া, আমি আসলে ওরকম ছিলাম না, চুল কালার করা, কি করতে হয় সব করতাম। ওনার একদিন আমি বলতেছি, আপনার যদি নর্তকী ভালো লাগে আমি আপনার সামনে নর্তকী হয়ে আসবো, কিন্তু আপনি অন্য কারো কাছে যায়েন না। আমি আমার ভালোবাসার মানুষের কারো শেয়ার করতে পারি না। আমার জীবনের প্রথম পুরুষ আপনি, বয়স যাই হোক সব জায়গায় কিন্তু বাবা মেয়ে বলে গেছে আমাকে।
লাইফে আমি মার্কেটে গেছি, শপিংয়ে গেছি, বেড়াতে গেছি, বাবা আর মেয়ে। এগুলো আমার জন্য আসলে অনেক কষ্টদায়ক ছিল, কিন্তু মনকে বুঝাই দিছি যে বয়স কোনো ম্যাটার না, ভালোবাসা বা আমার জীবনের প্রথম পুরুষ আমি কিন্তু অনেক ভালোবেসে ফেলছি। কারণ আমি জীবনে প্রথম পুরুষ, প্রথম স্বামী, প্রথম বাচ্চার বাবা, তো ওনার পায়ে পড়ে পড়ে কান্না করতাম। প্লিজ এগুলো করিয়েন না, আমার সাজানো বাগানটা নষ্ট করে দিয়েন না, এত সুন্দর সংসারটা নষ্ট করে দিয়েন না। আমি না এগুলো নিতে পারি না, আপনাকে কারোর সাথে আমি শেয়ার করতে পারি না। এমনভাবে ওনার পায়ের মধ্যে মাথা দিয়ে আমি কান্না করতাম, ওনার পা ভিজে যাইতো। তো প্রথম প্রথম সরি বলতো পরে এক সময় এসে বলছে আমি করবো, তোমার ইচ্ছা হলে থাকো, ইচ্ছা না হলে চলে যাও। এখন এক প্রকারে আমার লাইফটাই গেছে একজন রক্ষিতার মতো। আপনি দেখতেছেন আপনার ঘরে আপনার হাজবেন্ড অন্য মানুষদের সঙ্গে শুয়ে বেড়াইতেছে, আর আপনি তার বাচ্চা মানুষ করতেছেন। আমার বাচ্চা না, ওগুলো তো আমারও বাচ্চা। আমি জাস্ট একজন রক্ষিতা। উনি ওনার সাথে আমাকে রাখতোই না, আলাদা রুমে থাকতো, সবসময় একটা রিজার্ভ রুমে থাকতো। আপনার সাথে শুইতেও না? না, শারীরিক সম্পর্ক মাসে যখন ওনার প্রয়োজনে জাস্ট আমি সকালে উঠতেছি, বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি, বাচ্চাকে আনতেছি, রান্না করতেছি, বাজার করতেছি, ঘর গোছাচ্ছি, আবার একটা ঘর এলোমেলো দেখলো মায়ের, আবার এগুলো নিয়ে প্রতিবাদ করলে মেয়েরা অজ্ঞান করে ফেলছে। যদি আমি প্রতিবাদ করি, এরকম দুই একটা ঘটনা এমন হয়েছে। একটা ঘটনা হয়েছে কি, মানে কাজের মেয়ের সাথে যখন আমি দেখছি আমি এটা নিয়ে আসলে চিল্লাপাল্লা করছি, স্বাভাবিকলি চলে আসে, কোত্থেকে হয়ে যায় জানি না, অনেক বেশি ধৈর্য, কিন্তু ওইগুলো দেখলে আমি পারি না। আমি শুধু ওনাকে বলতাম আমি আপনাকে কারোর কাছে সাথে শেয়ার করতে পারবো না। তো যখন অনেক বেশি চিল্লাপাল্লা করতেছিলাম, আমি বলছি একটা কাজ করে আমি না, মানে সুইসাইড করার মতো আমি মরে যাই, আমার না এগুলো আর সহ্য হচ্ছে না। উনি আমাকে এমনভাবে মারছে, মানে আমার হাতের এই জায়গাটা যেটা দাগ করতেছেন এখানে ফেটে, মানে এটা সেলাই হয়েছে, ব্লিডিং শুরু হয়েছে। আমি বুঝতে পারতেছি না, বা আমার কিন্তু খুব শুধু একটাই কান্না করে করে চিল্লাচ্ছি, মানে কেন আমার কাছে কি নাই, বা আমি আপনাকে সুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করি রাত দিন। উনি কি খাবে, মানে কি পছন্দ, কি খেলে উনি ভালো থাকবে, কিভাবে করলে উনি ভালো থাকবে, বলতে গেলে মানে বিয়ের পরের দিন থেকে সবগুলো ওষুধ আমি ওনার হাতে সিলে এভাবে দিয়ে গ্লাসটা এভাবে দিতাম, ওনার পা জুতাটা মুছে দিয়ে জুতাটা পরাই দিতাম, শার্টটা পরাই দিতাম, বেল্টটা দিয়ে দিতাম। তো আমি আপনাকে মানে ওনাকে বলতাম যে দেখেন আমি যে আপনাকে শার্টের বোতামগুলো লাগাই দিচ্ছি, আপনি যখন কোনো মেয়ের সামনে এগুলো খুলেন তখন কি আপনার মাথায় আসে না এগুলো আপনার ওয়াইফ লাগাই দিছে, এই জিনিসটা কি আপনার মাথায় আসে না? হয়তো প্রথম একটু বুঝতো, কিন্তু মাঝখানে এসে আর বুঝে না, মেয়েরে অজ্ঞান করে ফেলে রাখতো, আবার নিজে ডাক্তার আনতো, সেলাই করতো, স্যালাইন দিত। 2-3 দিন পর সেম আমি ফ্যামিলিকে বললে, ফ্যামিলির একটা কথা ছিল, সমাজকে কি বলবো, আমাকে মায়েরা ফেলাইতেছে, অপমান করতেছে, আমার হাজবেন্ড আরেকজনের সঙ্গে ঘুমাইতেছে, আমি দেখতেছি, আর সমাজ কি বলবে? সমাজ কি বলবে? সবচেয়ে আমি আমার মাকে কখনো ক্ষমা করবো না, কারণ আমি লাইফে কোনো বন্ধু বা ভালোবাসা, আন্তরিকতা আমি ওনার কাছ থেকে পাই নাই। আমি পাইছি দামি শাড়ি পাইছি, আমি গহনা পাইছি, আমি দেশ বিদেশ ঘুরছি, কিন্তু ভালোবাসা জিনিসটা উনি ওনার থেকে আমি কোনোদিন পাই নাই। আমি আমার মাকে হাসুরের মাঠেও ক্ষমা করবো না, কারণ আমাকে বিক্রি করা হয়েছে, যেন কোনো মা আমার মতো এরকম বিক্রি না করে অল্প বয়সে। আমি স্বামী কি বুঝি না, সংসার কি বুঝি না, বাচ্চা কি বুঝি না, একটার পর একটা বাচ্চা হয়ে যাচ্ছে আমি বুঝি না। তার উপর মায়ের ভুল হলে তার মায়ের গুলো এমন ছিল না, আমার এই জায়গায় খুব বেশি করে এমনভাবে লাথি দিছিল, মিনিমাম 20টা মতো লাথি দিছিল। আমি এক জায়গায় বসা ছিলাম, এই জায়গাটা কালো পচা মাংস হয়ে গেছে। পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলছিল যদি উনার এটা না সারে পা কেটে ফেলতে হবে। তবে আমি আমার বিয়ের জন্য শুধু আমার মাকেই দায়ী করব। আমার মামা আমার গার্ডিয়ান হিসাবে আমার মামা রাজি ছিল না। আমার মামা আমার বিয়ে দেওয়ার জন্য ওই ফ্যামিলি তুলছে না, কেন আমার ভাগ্নিকে ওখানে বিয়ে দিব, আমার ভাগ্নি কোন দিকে সমস্যা। আমার যখন 14 বছর, আমার ভাইয়ের বয়স 16 বছর, আমার ভাইও বলতেছে না আমার বোনকে ওখানে বিয়ে দিব না। যখন ওনারা শুনছে উনি আগে বিয়ে করছে, ওদের ফ্যামিলি বা ওরা খারাপ মানুষ এগুলো কিচ্ছু জানে না। আমার বাবা বলছে আমার বাবার আদরের মেয়ে, আমার বাবা বিয়ে দিবে না। আমার মা ওদেরকে ব্ল্যাকমেল করছে।
বলছে যে ওকে যদি বিয়ে না দাও আমি, আমার মা সুইসাইড করার হুমকি দেওয়াতে আমার পুরো লাইফ শেষ হয়ে গেছে, পুরো লাইফ। সংসার কতদিন টিকছিল আপনার আপা? আমার বিয়ে হয়েছে 2004 সালে। এখনো আমি ওনার ঘরে আছি। বেঁচে আছে উনি? উনি মারা গেছে 7 বছর, 2018 সালে। এর ভিতর ওনাকে নিয়ে অনেকবার ইন্ডিয়া যাওয়া হয়েছে। ওনার 95% ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট করতে বলছে। বাট উনি খুব জিদ্দি মানুষ, উনি যেটা বলে সেটা। ওই লাইফে কখনো আমার কোনো কিছু উনি শুনে নাই, ওনার মাইন্ডে যেটা আসে সেটা। মানে তাহলে সংসার টোটাল কয় বছর করছে? 15 বছর। 15 বছর আমি 3 সন্তানের মা হয়ে গেছি, 3 ছেলে। আপনার বাচ্চা কাচ্চা দেখেনি যে আপনার সঙ্গে এরকম অবস্থা করে? হ্যাঁ, আমার বাচ্চারা সবকিছু সাক্ষী আছে, সবকিছু সাক্ষী আছে। কাজের মেয়ের সাথে যেগুলো হয়ে যেত, অনেকে বলে কেন কাজের মেয়ে রাখছো, কারণ আমার অলরেডি কেন 2টা রাখবো না? ছোট বাচ্চা। তার ভিতর উনি এমন একটা মানুষ, ঘরে একটা মানে বালি বা হাঁটার সময় যদি একটা বালু বা কিছু লাগতো তাহলে উনি বলতো যে এটা অপরিষ্কার কেন। পরিষ্কার করার পরে বাচ্চারা কিন্তু ময়লা নোংরা করে। করে তো। কিন্তু উনি এটা বুঝতো না। মানে ওনার বিহেভিয়ারটা ছিল, আমি একজন রক্ষিতা, কোনো রুমে লাইট জ্বলতেছে, বাচ্চারা একটু যখন খেলতেছে লাইট জ্বালাই দিছে, এই রুমে তুই নাই, কেউ নাই, লাইট জ্বলতেছে কেন, টাকা কি তোর বাবার বাড়ি থেকে এনে দিবি, বকা। বা কেউ একটু পানি বেশি খরচ করতেছে, বা আমি মনে করি সাপোজ আমি একটু পানি বেশি খরচ করি, মানে আমার মনে হয় আমারে বলতো এত পানি খরচ করস, পানি তুলতে তো কারেন্টের বিল লাগে, তোর বাবার বাড়ি থেকে এনে দিবি। সবসময় এরকম টাইপের এই লাইফটা গেছে। বা কোনো একটা বড় মাছ আনছে, টাকা ছিল আনছে, বাট আমি না বলতো কি তুই কি জীবনে দেখছো এরকম মাছ? ওটার খাওয়া যায়? আমি আসলে খাই না, সেটাও বলি না। আবার আমি না রাগ করে খাই না যে ওই টাইপেরও হতে পারলাম না, কারণ আমি রাগ করে না খেলে জিজ্ঞেস করারও কেউ ছিল না, এখনো কেউ নাই, তখনও কেউ ছিল না। সেজন্য যে মানুষ অল্প একটু রাগ করে বা অভিমান করে যে খায় না। আপনি কোনদিন ভালোবাসা পান নাই? ভাই স্নেহ পান নাই? স্বামীর সোহাগ পান নাই? বয়ফ্রেন্ডের আদর পান নাই? কিচ্ছু পাই নাই। হাজবেন্ডের সাপোর্ট পান নাই? আমি কোনো আন্তরিকতা পাই নাই। সবাই আমাকে স্বার্থের জন্য ইউজ করছে। এটা আমার বাবার বাড়ির ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, সবাই কাছে, সব আপনজন যারা লাইফে এসছে, সবাই 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 শুধু আমার থেকে কিছু পাওয়ার জন্য, টাকা পয়সা এসে। কারণ আমার হাজব্যান্ডের টাকা ছিল মানে আমারই টাকা ছিল। মনে হয় সব ভালোবাসা শুধু ওই টাকার জন্যই ছিল। তখন যখন আমার হাজব্যান্ড মারা গেছে তখনও অনেক টাকা ঋণ ছিল, কারণ উনি মারা যাওয়ার অনেক আগে থেকে অসুস্থ ছিল। ওনাকে ক্লিনিকে রাখা, একজন হাড়ের রুগীকে রাখা তো অনেক টাকা। খরচ। 40 দিন আমি বেরোতে পারি না। এরপর থেকে শুরু হয়েছে সংগ্রাম বাচ্চাদেরকে নিয়ে। 3টা বাচ্চা আমার। কি করছেন তারপরে? 2টা বড় ছেলে ক্লাস 6-এ পড়তেছিল তখন, ছোটটা স্কুলে মাত্র নার্সারিতে। আমি কি করবো আমি জানি না, আসলে আমি তো তখন পাগল হয়ে গেছিলাম। আমি না এলাকাতে কল করে বলতেছিলাম যে ওনাকে মানে মাটি করে দেখেন, উনি জীবিত আছে। আমি বলতেছিলাম, তো বলতেছে আমি হুজুরকে, বলছে আপনি হুজুরকে কল দেন। তো আমি হুজুরকে কল দিছিলাম, যারা জায়নাজা পড়ছিল। আমি আর কেন জানি মনে হচ্ছে উনি বেঁচে আছে, উনি মারা যায়নি। ও বলতেছে যদি উনি মারা যায়নি এরকম কোনো কিছু আমরা লক্ষণ দেখি নাই। আপনারা একবার ওনাকে উঠাই দেখেন যে উনি মনে হয় বেঁচে আছে। এটার কারণটা হচ্ছে উনি মারা যাওয়ার পরক্ষণেই আমার দেবর বাসুররা সবাই মিলে আমার ফ্ল্যাটটা নিয়ে ফেলার জন্য আমার সাথে ষড়যন্ত্র শুরু করেছে। জাস্ট ওনার রুহটা গেছে। আমার তখন ইচ্ছে করতেছিল ওনারা ওই কবর থেকে ওটাই এনে বসায় রাখি, উনি ওই অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাক, বাট উনি বেঁচে থাক। আমার বাচ্চাগুলো এত ছোট, মানে এত অত্যাচার করার পরেও একটা হাজবেন্ড যে কত জরুরি, হ্যাঁ না আপনি তখন বুঝছেন ব্যাপারটা? উনি মারা যাওয়ার আগে যে 4 মাস খুব বেশি অসুস্থ ছিল, তখন শুধু এটাই একটা কথা শুধু বলছিল, সেটা হচ্ছিল যে আমি না তোমার সাথে অনেক অন্যায় করছি, মানে পুতুল কালার বয়সে তোমাকে এনে তোমাকে যে নির্যাতন করছে, তুমি আমারে ক্ষমা না করলে আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা পাবো না।
এটা বলছে একদম লাস্ট মুহূর্তে, মানে অর্থ রাখেন এগুলো কোনো? না। তারপরেও আমি ওনাকে ক্ষমা করে দিছি, কিন্তু বলতে পারি না। আমি এখনো ঘুমের মধ্যে চমকে উঠি। এই যে উনি ঘুমের মধ্যে উঠে হুট করে মারা শুরু করে দিত, তো 7 বছর উনি নাই, বাট আমি মাঝে মাঝে লাফ দিয়ে উঠে দাঁড়ায় রান্না করে গিয়ে আবার মানে এভাবে এভাবে গা কাঁপতে থাকে আমার। আবার মানে আচ্ছা মানে আবার মাইন্ডে আসে যে উনি নাই, মানে আমি একটু রিল্যাক্সে তো উঠতে পারবো। তাহলে বুঝেন মানে আমার পুরাটা লাইফ ঘুমটা পর্যন্ত আমি একটা ইয়াভাবে শান্তিভাবে যেতে পারি নাই। আপনি এখন কি করেন? এখন আমি অনলাইনে বিজনেস করতেছি। আমার ছোট্ট একটা শপ আছে কিসের? কাপড়ের, লেডিস আইটেমের সব কিছু। প্রথমের জার্নিটা খুব কঠিন ছিল, মানে আমার দেবররা পুরো আমার ফ্ল্যাটগুলো দখল করে ফেলছিল। আমি আইনের ব্যবস্থা নিয়ে তারপর ওগুলা করছি। আমার বাচ্চাদের সাথেও খুব খারাপ আচরণ করছিল, আমাকে নিয়ে নোংরা নোংরা অনেক কথা বলছিল। ওরা চাইছিল যে মানে আমার ওই ফ্ল্যাটটা খেয়ে ফেলতাম, আমার ছোট ছোট বাচ্চা। আর আমি গ্রামের মেয়ে, সহজ সরল মেয়ে হিসাবে ওদের একটা ধারণা ছিল। আর আমি সত্যি কথা বলতে আমি ঘরের ভিতরে সব করতাম, বাট আমি কখনো 1 কেজি আলু আমি কিনি নাই। আমি কখনো কল্পনা করতে পারি না যে আমি একা ঢাকা আসবো, ঢাকা থেকে মাল নিয়ে গিয়ে চিটাং সেল করব, কাস্টমার ডিল করব, পেসে লাইভ করব, এগুলো আমার কোনদিন জানা ছিল না। তো এত বেশি পেইন দিছে সমাজের কাছে, এত কথা বুঝাইছে। আমাকে দেখলে না আমার দেবর থু করে থুতু দিত, মানে উনি মারা যাওয়ার পর সরাসরি আমার গায়ে থুতু মেরে দিত। আমাকে বের করার জন্য ওরা আপ্রাণ চেষ্টা করছে এই মানে ফ্ল্যাটটা খেয়ে ফেলার জন্য। এখনো আমি বলে যাব যে যদি আমার বা আমার বাচ্চাদের কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়, সেটার জন্য আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি দায়ী। কারণ আমার সন্তানরা এখন বড় হয়েছে, বড় ছেলে ডিপ্লোমা পড়তেছে, সেকেন্ড ইয়ারে 3rd সেমিস্টার দিছে। মেজো ছেলে এবার SSC দিবে সায়েন্স থেকে, ছোট ছেলে ক্লাস 8-এ। এতটা সহজ ছিল না। আমি বাইরে কাজ করতে যাওয়া মানে খারাপ কাজ করে আসতেছি। গেটে দিয়ে ঢোকার সময় বাউন্ডারির ভিতর সবার ঘর, জুতা নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারছে। তারপর আমাকে থুতু তো সবসময় অলওয়েজ বের হতে আর ঢুকতে থুতু মারছে, থুতু দিছে, শরীরে থুতু দিছে। তো আমি না গিয়ে কিছু বলতাম না, আমি কিছু না বলে উজু করে জায়নামাজে সিজদা দিয়ে শুধু কান্না করতাম। আমার বাচ্চাকে ধরে বলা হয়েছিল যে তোর মার কথা শুনবি না, তোর মা বিয়ে করে ফেলবে, তোরা আমার কথা শুনবি। টাকার বান্ডেল দেখাইছিল, আমাদের কথা শুনলে তোরা টাকা পাবি। আসলে ওদের লুক ছিল যে ওই যে ওনার ফ্ল্যাটটা করা আছে, মানে আমার যে দেবরটা, ওনার নামটা আমি উল্লেখ করতে পারবো, উনিও 3টা বিয়ে করছে। ওদের ফ্যামিলিটা হচ্ছে ক্যারেক্টারলেস একটা ফ্যামিলি, ওপেনলি বলতে পারবো আমি এটা। মানে আমি সত্যি বলতে একদম ভয় পাই না, ক্যারেক্টারলেস একটা ফ্যামিলি। যদি আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর ওদের সাথে একটু লুতুপুতু ওগুলো আমি করতাম, তাহলে আমার ভালো থাকতো। বাট আমি ওগুলো পারি না। আমি ছোটোকালে যাকে পাইছি তার সাথে আমার লাইফ গেছে, আমার দ্বারা ওগুলো হবে না। তো আমি আমার বাচ্চা নিয়ে আসি, ওরা যখন দেখতেছে যে না আমার কাছ থেকে কেড়ে নিতে পারতেছে না, তখন আমার বাচ্চাকে কিশোর গ্যাংয়ের সদস্য বলে মানে পুলিশকে টাকা দেওয়া হয়েছিল 10,000 টাকা। তখন তো ওরকমই ছিল, এখন তো চেঞ্জ হয়েছে দেশের রাজনীতি। আমার বাচ্চাকে আমি আমার বাবার বাড়ি পাঠিয়ে দিছি। লকডাউন প্রথম আমার কাজ শুরু হয়েছে খাবার দিয়ে, যেটা আমি খাবার সেল করছি। পেজের নাম কি? বেস্ট ওয়ান অনলাইন শপিং। বেস্ট ওয়ান অনলাইন শপিং, ওকে। প্রথম আমি শুরু করছি খাবার দিয়ে, মানে খাওয়ার সবকিছু, বার্গার A to Z সবকিছু খাওয়ারে যেটা অর্ডার হইতো। বিশেষ করে আমার বিরিয়ানিটা সবার কাছে কেন জানি, আমি কেমনে রান্না করি তা আমি জানি না, খুব স্পেশাল হয়ে গেল। রিপিট কাস্টমার ছিল, 50 জনের অর্ডার ছিল, মানে প্রচুর অর্ডার হইতো। আমার ইনকামের শুরুটা ওখান থেকে ছিল। তারপর একজন আমাকে হুট করে, তার আগে কিন্তু আমার খুব কষ্টের দিন গেছে, সেটা আমি যদি একটু শেয়ার না করে হবে না। এমন একটা দিন গেছে যে আমি বাইরে থেকে 13টা মামলা ছিল, মানে ওনারা মিথ্যা মামলা দিছে আপনার নামে। আরেকটা ঘটনা ছিল, উনি আবার আমার ছোট ছেলেটা হওয়ার পর আরেকটা বিয়ে করছে আমার হাজবেন্ড। তারপর ওনার সাথে রিলেশনে জড়াই যাওয়ার পর আসলে ওনার না এখানে যা করতো না, আমি বলতাম যে আপনার এই যে এত মানুষের শরীর স্পর্শ করে এসে যখন আমাকে চুইতে চান, আমার না কাটা লাগে, কেমন জানি, মানে সইতে পারি না। আমি অস্বস্তি লাগে, মানে আমি
তখন শুধু আমি মানে আমি এমন হয়ে গেছি কি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, রোজা রাখতাম, মানে ইবাদতের ভিতর থাকতাম, আর বাচ্চাগুলা নিয়ে আলাদা একটা রুমে থাকতাম। উনি ওনার মতো ওনার রুমে থাকতো। সত্যি কথা বলতে আমি কখনো আমার পছন্দের একটা সিরিয়াল দেখতে পারি নাই, আমার কখনো ইচ্ছা হলে কারোর সাথে একটু কথা বলতে পারি না, সেটা মেয়ে হোক, পাশের বিল্ডিংয়ের কোনো ভাবি, আমি যদি একটু কথা বলি তাও বকা, বা আমার খালাতো ভাই, আমার ছোট খালাতো ভাই, তার সাথে আমার বিয়ে যায়, তার সাথে আমি কথা বলতে পারবো, বাট ছোট বয়সে অনেক ছোট, আমাকে এভাবে শাসনে রাখতো, কিন্তু উনি ওগুলা করে বেড়াইতো। এটা আমার ফ্যামিলি ওরকম না, আমার ফ্যামিলিতে না আমার সাপোর্ট পাই নাই, বাট ক্যারেক্টারের দিক দিয়ে আমার ফ্যামিলিতে এগুলো আমি কখনো দিন দেখিনি। তো ওই বউ সহ মিলে, আমার দেবররা সহ মিলে 13টা মামলা আমার কি নড়তে হয়েছে। 13টা মামলা যাওয়া আসা, কোর্টে যাওয়া আসা এত ইজি না। এগুলা করতে করতে উনি মারা যাওয়ার আগেও আমার দেবর আমাকে মারছিল। উনি মারা যাওয়ার 1 সপ্তাহ আগে ওনাকে মারতে আসছে, ওনাকে মারতে আসে, আমি ধরতে গেছি, আমার এই জায়গায় যেটা কালো দাগ, এই দাগটা হচ্ছে যে আমাকে এখানে ঘুষি দিচ্ছিল। তখন আমার পেটে বাচ্চাও ছিল, আমার পেটে লাথি দিয়ে আমার বাচ্চাও নষ্ট হয়ে গেছে। তো ওগুলা নিয়ে সমাজে একটা বৈঠক হয়েছে, সবাইকে ক্ষমা টমা চাইছে, তবে ক্ষমা চাইলে কিন্তু মন থেকে ক্ষমা, জান কুরবানি হয়ে গেছে। আমার পেটে মানে আমার সব রিপোর্ট আছে ডাক্তারের, যে মানে পেটে লাথি দিয়ে বা চার ঘুষিটা দিছিল, যে সাথে সাথে মানে চোখটা সহ বের হয়ে যাবে এরকম অবস্থা হয়েছিল উনি মারা যাওয়ার আগে। ওরা ভাইয়া ভাইয়ের মধ্যে এত দ্বন্দ্ব এখনো পর্যন্ত দেখি যারা আছে, কারোর সাথে কারো কোনো ভালো কোনো রিলেশন আমি দেখি নাই আমার লাইফে। আমার এখন 21 বছর বিয়ের লাইফ, ওখানে আমি কোনো ভালো রিলেশন দেখি নাই। এমন ফ্যামিলি আমি আমার লাইফে দেখি নাই, এমন নোংরা ফ্যামিলি। মানে ওদের ফ্যামিলি নিয়ে আমি ওপেনলি বলি যে এমন নোংরা ফ্যামিলি আমি আমার জীবনে দেখি না। আর ওদের কথা যারা শুনে তারা বলে যে আসলে এমন ফ্যামিলি হয় না, এত নোংরা কেমন হয়। ওরা 2, 3, 4টা বিয়ে না করলে হয় না, আবার বিয়ের পর আবার মেয়ে নিয়ে ওদের ঘুরতে হয়। যারা আছে তাদের কথা বলতেছে আর কি, যতটুকু নাম প্রকাশ না করে বলা, কিন্তু আমি মিথ্যা বলতেছি না। ওরা তেমনই। আমি কারো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি থেকে সাপোর্ট পাই নাই, মানে ওইটা যে আমাদের নিয়ে যাবে, ডিভোর্স দিয়ে ফেলবে, ওই জিনিসটা হচ্ছে শুধু আমার বাবা মেম্বার ছিলেন যখন বেঁচে ছিলেন এলাকায়। আমার বাবাকে এখন সবাই এক নামে চিনে, অনেক সম্মান আমার বাবার। আমার মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বাবা একজন উপার্জন করতো, আমরা 5 ভাই বোন পড়াশোনা করতাম। আমাদের নামাজে কালামে সবকিছু দিয়ে শিক্ষিত করছে, বেয়াদবি শিখায় নাই, খারাপ ব্যবহার শিখায় নাই। তো এটার জন্য আমার মানে আমাদের সমাজে আমাকে যে নিয়ে যাবে, ডিভোর্স নিয়ে ফেলছে, এই জিনিসটা আমার ফ্যামিলি চাচ্ছিল না। আমার ভাইকে একদিন বলছিলাম, আর আমার ভাই শুধু, আমার ভাইয়ের ওই কথাটা আমার খুব মনে পড়ে, যে যদি মেরে ফেলে গিয়ে কবর দিয়ে আসবো, কিন্তু এনে ফেলবো না, নিয়ে আসবো না, এখানে এনে যে রেখে দিব বা সমাজ জানা যাবে, এগুলো হবে না। যদি ওখানে মানে ও মেরেও ফেলে, আমরা গিয়ে কবর দিয়ে জানাজা পড়ে চলে আসবো। খুব খারাপ। তখন আমি এটা মেনে নিছি যে আমার আর কিছু করার নেই, আমার বাচ্চা নিয়ে। মানে আমার তখন আপনি কাজে নামলেন না কেন? তখন আপনি ছাড়লেন না কেন বলেন? আমি কাজে নামছি, আমি বলি, তখন আমি কাজে নামছি, প্রথম পার্লারের কাজ শিখতে গেছি। আমার মামাকে, আমার ভাইকে কল করে আমি 18,000 টাকা অনেক কষ্ট করে জোগাড় করছি। উনি আমাকে টাকা পয়সা দেওয়া, একসময় উনি যখন অনেক বেশি নারীর সাথে জড়াই গেছে তখন কিন্তু আমাকে টাকা পয়সা হাতে দিচ্ছিল না। যার যেটা লাগতেছে, যদি ধরো 5টা জিনিস লাগে উনি 2টা আনতেছে, এরকম হয়ে গেছে। ঘরের বাচ্চা বা আমার প্রতি ওনার কেয়ারটা কমে গেছে। তো আমি অনেক কষ্ট করে 18,000 টাকা ম্যানেজ করে একটা পার্লারে জমা দিয়েছি, পার্লারের কাজ শিখবো। কারণ আমি বলছি যদি লাইফে আমাকে আমার চলেও যেতে হয়, আমি একা কিছু করবো। কিন্তু আমার মাথায় কিছুতেই আসতেছে, দেখেন আপনি একটা ভালো ফ্যামিলির মেয়ে, ফিজিক্যালি সুস্থ মানুষ, আপনার হাজবেন্ড এত ঘটনা ঘটাচ্ছে, অথচ আপনি না বের হয়ে যাচ্ছেন, না নিজের মতো বাঁচার চেষ্টা করছেন। সম্মান, বাবার সম্মান, আজাইরা। তখন বুঝি নাই, এখন তো মনে করে আজাইরা। নিজের শরীর আর সম্মানটা আগে, অন্য কেউ ম্যাটার করে না দুনিয়াতে। আমি পার্লারের কাজ শিখতে গেছি, আমার বাবা মামাকে কল করছে পার্লারের কাজ শিখতে। এখন আমার মামারা তো এত কিছু জানে না, আসলে এত কিছু বলা যায় না। বলছে ও যখন নিষেধ করছে তুই শিখবি কেন, তোর কেন প্রয়োজন। তারপর আচ্ছা 1 সপ্তাহ গেলাম, তাও 1 ঘন্টা 1 ঘন্টা করে, শেখা হলো না। তারপর টেলারিং শিখবো বলে শুধুমাত্র 1 ঘন্টা করে 15 দিনে এখন আমি অলরেডি ফুল টেলারের কাজ জানি। 15 দিন 1 ঘন্টা করে, মানে যে শিখাইছে সেও অবাক, মানে আপনি তো তাড়াতাড়ি কেমনে নিছেন। তো
রান্নাটা আমি সবসময় এমনিতে ওনাকে ওনাকে মানে আমার একটা ইয়ে ছিল যে আমি রান্না করব, খাবারটা খুব ভালোভাবে খেয়ে তৃপ্তি সহকারে খেয়ে একটু ভালোভাবে, এই জিনিসটা আমার খুব পছন্দ। এটা সবার ক্ষেত্রে, এটা আমার ভাইয়ের ক্ষেত্রে হোক, বোনের ক্ষেত্রে হোক। তো আমি বই পড়ে পড়ে রান্না করতাম, তখন তো ইউটিউব ছিল না। তো তারপর রান্না, তো আমার তো প্রথম শুরু হইলো রান্নার দিকে। তার আগেও আমি কিন্তু কাজে আসছি। তার আগের বিষয়টা বলে, আমি কাজে আসি না, আমি এক প্রকার পাগলের মতো উম্মাদের মতো হয়ে গেছি। আমি কুটে দৌড়াইতাম, বাট মেয়েদের তো একটু প্রস্রাব করতে কষ্ট। আমি ক্লিয়ারলি বলতেছি, প্রস্রাব আটকায় রাখতে রাখতে না আমার ইউরিন ইনফেকশন হয়ে গেছে। এই যে সিকেডিতে কামরুল স্যার যেটা অপারেশন করছে আমার, মানে স্টিচড হয়ে গেছে, কারণ আমার ওইটা একটা খারাপ দিকে চলে গেছে। তারপর হচ্ছে আমার আলসারের প্রবলেম, কারণ আমি কোথাও বসে খেলে যদি আমার দেবরটা পিকচার উঠাইয়ে কোনো রকম নানা বাজে মন্তব্য করে। এমনও হয়েছে কি যে আমরা বাসায় ড্রেস পরি না, আমি পরছি, উনি আমার পরাইছে মানে গেঞ্জি বা স্কার্ট টপসের সাথে টি শার্টের সাথে একটা এরকম ব্যাগ থেকে পিছন থেকে পিকচার তুলে অনেক সমাজে সবাইরে দেখাইছে, ইতির জামাই মারা গেছে, ইতি কেমনে চলে দেয়। বাট আমি মাথায় উন্নাও ছিল, আমি কাজ করতে পিছনে, মানে এত বেশি নির্যাতন করা হয়েছিল, আমি মানসিক রোগী হয়ে গেছি। মানে না খাচ্ছি না ঘুমাচ্ছি, বা আর ওদের বলা হয়েছিল নয়তো ঘর ছাড়বি নয়তো তোদেরকে মেরে পিছনে একটা জায়গা আছে, ওখানে একটা পুকুর আছে, পুকুরে ফুতে ফেলবে, মা ছেলে 4 জনকে মেরে। তো আমি বলতাম যে মানে মেরে ফেলুক, বাট যাবো বা কোথায় 3টা বাচ্চা নিয়ে, কার ঘরে গিয়ে আমি আশ্রয় নিব? আমি একা হলে একটা কথা, আমার 3টা সন্তান নিয়ে আমি কোথায় যাব? তো বাচ্চাদেরকে না আমি ঘুম পাড়াইয়ে আমি পোড়া ঘরে সারা রাত হাঁটতাম, হাঁটতে সকাল হয়ে যাইতো। মানে আমি মনে করতাম আমি যদি একটু ঘুমাই, ওরা কোনোভাবে এসে আমার বাচ্চাগুলো মেরে ফেলবে বা আমাকে মেরে ফেলবে। মেরে ওই যে পিছনে পুকুরে যদি ওরা ফুতেও ফেলে কেউ জানবে না, যেটা সত্যি কথা বলতে। এখনো সেটা আমি বলতে চাই যে যদি এখনো আমাদের সাথে এরকম কিছু হয়ে থাকে অনাকাঙ্ক্ষিত আমার বা আমার বাচ্চাদের সাথে, তাহলে এরাই দায়ী। কারণ এরা খুবই সম্পত্তির জন্য লোভী। সম্পত্তি মানে ওনাদের যে ফ্ল্যাটগুলো আছে, 2টা ফ্ল্যাট আছে বা সামনে পিছে জায়গা আছে, যা আছে, বাট আমার কাছে এটা অনেক বড় কিছু লাগে না। সুখে হতে অনেক টাকার দরকার হয় না, ওইটা খাওয়ার জন্য আমার বাচ্চাদের কিছু একটা যদি করতেও চাই ওরা করতে পারবে। এখন একটা মানুষ আমারে, মানে ইউটিউবার, উনি একজন আমরা বলে আপনি রান্না ভালো করেন, আপনি আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করেন। তা আমি কখনো যে ক্যামেরার সামনে কথা বলবো মানে আমি পারতেছিলাম না। উনি আমার অ্যাডভান্স 10,000 টাকা দিয়েছে। এর আগে আমি অনেক কষ্ট পাইছি, মানে হেঁটে আসার সময় না আমি একটা কলমি শাক আনতাম 5 টাকা দিয়ে। ওই কলমি শাকটা ভাজি করে বাচ্চাদেরকে, মানে ওরা খেতে পারতো না নিজে, তো বলতাম আম্মু আপনি খাওয়াই দেন, আপনি খাওয়াই দিলে না আসলে যে কোনো কিছু দিয়ে আমরা খেতে পারবো, যদি আপনি খাওয়াই দেন এটা মজা হয়ে যায় খাবারটা। মানে আমি এক বাটিতে 3টা বাচ্চার জন্য খাবার নিয়ে ওই শাক নিয়ে খাওয়াই দিতাম। আমার বাচ্চারা বলতো যে সেটা যাই হোক আম্মু আপনি খাওয়াই দিলে না ওটা সব মজা হয়ে যায়, এটা যেটাই হোক। তো অনেক অনেক কষ্টের দিন গেছে, হয়তো বাচ্চারা যেটা খাইতে পারে না, অনেক কিছু ছোট বাচ্চা, সেটা দিয়েও আমার অনেক সময় ওদেরকে খাওয়াইতে হয়েছে। অনেক সময় হয়তো বা কিচ্ছু আমি আনতে পারতেছি না, দুধ আনছে 1 লিটার, ভাত রান্না করছি, দুধ দিয়ে ভাত খাওয়াই দিছি। অনেক সময় হয় কি রাতের ভাত ছিল পানি ঢেলে দিয়ে কসলায় চামচ দিয়ে খাওয়াই দিছি। কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনোদিন আমার বাচ্চারা অভিযোগ করে নাই, আমাকে কোনোদিন পেন দেয় নাই। ভালো বাচ্চা পাইছেন সবগুলো, কোনোদিন পেন দেয় নাই। তবে সব নীরবে দেখছে, ওরা কিন্তু এতটা ছোট ছিল না, 6-এ পড়ে, মানে সব নীরবে দেখছে। তো এখন উনি আমার 10,000 টাকা অ্যাডভান্স দিছে, আপনি যা যা লাগে হাঁড়ি পাতিল তো নিউ লাগবে ওগুলা নিয়ে নেবেন, কাজ করবেন। আমি কাজ করা শুরু করছি, কাজ করে আসলে আমি প্রথমে যখন বয়স দিতাম না খুব অগুছালে এলোমেলো, আসলে আমি শুনতে পারতাম না, আমার ওই বয়সটাও শুনতে পারতাম না, কোনোদিনও গুছালোভাবে বয়স দিতে পারি না। আস্তে 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 করতে করতে মিনিমাম আমি মনে হয় 2-3 বছর ওনার কাজ করছি। এক সময় গিয়ে না শুধু টাকার জন্য আমি, মানে যা খরচ যায় তার বাইরে উনি 500 টাকা দিত আমাকে, যে খরচটা। আবার খাবারটা উনি নিত না, আমি বলতাম যে আপনি নিয়ে যান, আমি যেটা দিই খাবারটা আমরা খেয়ে ফেলতাম, আবার এটার বাইরে আমাকে একটা, মানে আমার পারিশ্রমিক বাবদ 500 টাকা দিত। তো আমি এক সময় গিয়েও, মানে আমার বাচ্চাদের খরচ যখন বেড়ে যাচ্ছে, সায়েন্স থেকে 9-এ উঠছে, আমি এক সময় গিয়ে না দিনে একটা করে রেসিপি করতাম, দিনে একটা করে রেসিপি করা, ভিডিও করা,
এডিট করা, নিজে সব এডিট করা, ভয়েস দেওয়া, তারপর ওনাকে লিঙ্ক দেওয়া। কিন্তু আমি করতাম রাত্রে, যখন মানে খেয়ে শুইতে যেতাম তখন শোয়ার মধ্যে এডিট করতাম। আমি জানতাম না, শিখে শিখে যা জানতাম। তারপর একটানা 5-6টা এডিট করে রাখতাম, তারপর আবার একটানা এক সময় বসে 5-6টা ভিডিও মানে ভয়েস দিতাম, এবার একটা একটা করে ওনারে দিতাম। শুধুমাত্র ওই 500 টাকা ওনাদের দেয়া, মানে 2-3 দিন দিছি, তারপর উনি 2000 টাকা দিত মানে আমার বিকাশে। তো আসলে মানে ওই টাকাটা আমি ইনকাম করছি, আমার মনে হয়েছে যে ওটা অনেক হালালভাবে ইনকাম করছি। অবশ্যই। কারণ একজন মানুষ অনেকগুলা বাটি সাজাইতে হয়, অনেকগুলা জিনিস, যেগুলো রেসিপি করতে গেলে তো স্বাভাবিক, আমরা তো যেটা রান্না করি খুব নর্মালি। বাট এটা থেকে খাওয়ার বিজনেস এগুলো করতে করতে একটা সময় মানে যখন আমার বাচ্চারা আসলে এসএসসি দিচ্ছে, এখন তো ওরা 22 সালে এসএসসি দিছে, তখনও আমার খুব অবস্থা তেমন একটা না, এই যে কষ্ট করতেছে আমার। ওরা যখন আমি মানে এগুলা করি তখন আমাকে খুব নোংরাভাবে বলতো আমি খারাপভাবে খারাপ কিছু করে ইনকাম করে আনতেছি বাচ্চাদের জন্য। কারণ আমি মা, আমি বাবা, এবার আমি বন্ধু। ওর বাবা যদি হাতে করে কিছু আনে, যেটা এনে বাচ্চার হাতে দেয়, আমিও হাতে করে কিছু এনে দিতে পারলে আমার খুব ভালো লাগতো। তো আমি অনেক সময় হয় কি মানে প্রায় 3-4 কিলো মাইল হেঁটে ওই টাকাটা হাতে নিয়ে হয়তো 100 টাকা দিয়ে একটা কলার বা বাচ্চার জন্য হাফ কেজি মিষ্টি এরকম কিছু একটা নিয়ে যাইতাম। হ্যাঁ, উনি মারা গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ছোট্ট করে ওকে একটা মানে 400 বা 500 টাকার একটা কেক নিয়ে ওইটাই ফ্যামিলিগতভাবে কাটার চেষ্টা করি। বাচ্চা 3টার বার্থডেতে বাচ্চারা ভালোভাবে লেখাপড়া করতেছে, এটা আলহামদুলিল্লাহ। সাহস করে এগুলো আসলে হয় বোন। এখন শুধু চাইতাম 20,000 টাকা যদি একসাথে পাইতাম না, আমি মানে কাপড় তুলতাম, কাপড় তুলে আমার পেজে কাপড় সেল করার, আমি মানে অন্য কারো কাপড় রিসেলিংয়ের কাজ করতেছিলাম, শিখতেছিলাম, কখনো ক্যামেরার সামনে আসি নাই। কিন্তু এগুলোর ভিতরে মামলা, হেনস্থা হওয়া, অপমান হওয়া সব কিছু কিন্তু চলতেছে, সাথে হার মানবো না, চলতেছে। মরে গেলে মরে যাবো, মরে গেলে কবর দিয়ে ফেলবে। আমিও বাচ্চাকে বলে দিচ্ছি আমি মরে গেলাম তোমার আব্বুর পাশে আমাকে কবর দিয়ে দিও, জিয়ারত করলে একসাথে দুইজনের জিয়ারত করতে পারবা। এভাবে বলতাম। এভাবে করতে 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 মানে আলহামদুলিল্লাহ মানে ছোট 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 প্রথমে বাসায় আমি অল্প কিছু মাল নিয়ে আসি, তারপর মনে করেন আস্তে 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 করে একটা ছোট্ট দোকান দিই, কসমেটিক আইটেম নিই। এখানে চকবাজার আসি, নিউ আসতেছি, চকবাজার এসে একা একা খুঁজে খুঁজে শপিং, মানে এভাবে এটা অনেক লং হিস্টোরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন আমি ঢাকা আসা আমার ভয় লাগে না, কিভাবে নিজেকে আত্মরক্ষা করতে হয় শিখে গেছি। এখন কেমন লাগে পুরোনো দিনগুলো পেছনে চিন্তা করলে? না, আসলে কিছু কষ্ট কখনো ভোলা যায় না। ওইটা যে আমার বাচ্চাকে বলছিল যে মানে তোর মা বিয়ে করে দেখবে তোদেরকে ফেলে চলে যাবে,